বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা আমাদের সাথে বোধহয় তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি জানি, নির্বাচনী এলাকা থেকেই কিনা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার এই ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আরও থাকছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নামেই যার পরিচয়। আলাদা করে তার সম্পর্কে শুধু এটুকুই বলার আছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সময় তিনি বারবার জেল খেটেছেন। বারবার তাকে বিভিন্নভাবে আমি এই অনুষ্ঠান শুরুর আগে দেখছিলাম যে অন্তত 7, 8, 9, 10 বার তো তিনি জেল খেটেছেনই। যদি সময়ের হিসাবেও বলি সেটি 2 বছর, অন্তত তার বেশিও হতে পারে। সেই সময়ের মধ্যেও তিনি বিএনপিকে ধরে রেখেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তিনি ধরে রেখেছেন, নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জানি, তাকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা স্বাগত জানাই। আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকেও ধন্যবাদ যে আপনি আমাকে ডেকেছেন। আপনার সঙ্গে কথা বলতে এমনি আমার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি 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 যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের, মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে। আমি আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। সেই প্রশ্নটাও হচ্ছে যে তারেক রহমান সাহেব ফিরলেন, 17 বছর পর ফিরেছেন, তাকে নিয়ে অনেক কৌতূহল ছিল, অনেক শঙ্কা ছিল কারো এবং অনেকেরই বোধহয় অনেক আশাও ছিল। কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই যে মিডিয়া ব্যাপারটাকে যেভাবে প্রচার করলো, প্রকাশ করলো, সেটাতে আপনার আপনার কেমন লাগলো? আমি আপনার কি মনে হলো যে তার ফিরে আসাটার রাজনৈতিক সিগনিফিকেন্স আমরা জানতেই চাইবো, কিন্তু মিডিয়াতে আমরা যা দেখলাম সেটা আসলে কিরকম দেখলাম? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে। অন্যদিকে যেমন তারেক রহমান সাহেব আমাদের দলের হচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। কিন্তু বারবারই আমরা দেখতে পাই যে যাদের নিয়ে আপনার কথা বলছেন তাদের বিপক্ষে, তাদের প্রতিপক্ষই আপনাকে বারবার হতে হয়। এর কারণ আসলে কি? আমি মোটা দাগে যদি কয়েকটা উদাহরণ দিতে, আপনি দেখবেন আপনি শুরু থেকে ডক্টর ইউনূস সরকারের সমালোচক, 24 আগস্ট থেকেই বিএনপি ও জামাতের কর্মকাণ্ড আপনি ভালো চোখে দেখছেন না, ইদানিং হেফাজতের প্রতিও আপনি নাখোশ, কথিত তৌহিদি জনতার সক্রিয়তার বড় সমালোচকও আপনি। আপনি কি মনে করেন যে এটা কেন হচ্ছে? এর জন্য আপনার দায়টা আপনি দেখেন কিনা? তো যে অভিযোগ এনেছে তাকে প্রমাণ করতে হবে যে কি প্রতারণাটা তারা করেছে। তো আমাদের সাধারণ মানুষ এবং আমরা যারা নির্বাচন করব, আপনি খুব সঠিকভাবে বলেছেন, আমি কিন্তু এখনো আমার এলাকায়, আমি সপ্তাহে 5 দিনে আমার এলাকাতেই থাকি। তো আমরা এই যে জীবন দিয়ে কাজ করছি, এত কষ্ট করছি, এরপরে যদি আমরা গিয়ে দেখি যে আগে ভাগেই কোনো না কোনো ডিলিং কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কিংবা উপদেষ্টা পরিষদের হয়ে আছে, কিংবা নির্বাচনে একরকম ধোঁয়াশা দেখছি, কারণ আমি অনেক বেশি সরব, অনেক বেশি সমালোচনা করি এই সরকারের। সুতরাং আমার নির্বাচনের সময় আমি জানি না আমি কিরকম ট্রিটমেন্ট পাবো। আমি কিন্তু সত্যি ভীত খালেদ ভাই, কারণ এই সরকারের এত সমালোচনা আমি গত 14 মাসে করেছি যে এই সরকার আমার আসনে, আমার নির্বাচনে সঠিকভাবে নিরপেক্ষভাবে প্রশাসন, কিন্তু আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার ফারহানা এটা খুব ভয়ের বিষয়। আমি ব্যক্তিগতভাবে যেরকম ভাবে দেখেছি যে আপনি তো বিএনপিরও অনেক সমালোচনা করেছেন, এখন বিএনপি আপনাকে নমিনেশন দেয় কিনা, বিএনপি আপনাকে কিভাবে ট্রিট করে, একটা আমিডামি প্রার্থী দাঁড় করায় কিনা, সেইটাও একটু আসলে দেখার বিষয় যে সেইটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় আর কি। আমার মনে হয় এক মিনিট, আমি যেহেতু 17 সাল থেকে কাজ করছি, আমি জানি যে আমি দাবি বা যেই প্রার্থী দাঁড় করাক
মানুষ আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। আপনি আমার প্রোগ্রামগুলো দেখলে আপনি বুঝতে পারবেন মানুষের সারা ইজ ডিফারেন্ট, তো ওইটা আমার সাথে আছে। এনসিপিকে ভোটের মাঠে সঙ্গে চায় বিএনপি। আমরা দেখেছি যে বিএনপি এনসিপির কর্মকাণ্ডকে তুমুল সমালোচনা করেছে, আপনিও করেছেন। মানে আপনার সাথে তো কথা মাঠের বাইরে, মাঠের ভিতরে, স্ক্রিনের বাইরে নানা রকম হয়েছে। এইটা কি সত্যি আসলে? মানে জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের যে দল এনসিপি, তাকে বিএনপি আসলে সঙ্গে চায়? আমার কাছে ঠিক তথ্যটা নেই, আমি জানি না বিএনপি এনসিপির সঙ্গে জোট করার কথা ভাবছে কিনা। তবে বহুদিন আগে বিএনপি একটা অবস্থান পরিষ্কার করেছিল যে জামাতের সাথে জোট হবে না, এর বাইরে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে বিএনপি জোট করতে পারে। তবে এখানে আরো একটা কথা আমি বিনয়ের সাথে বলি, আমাদের গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমাদের এক ধরনের অ্যালায়েন্স আছে। গণতন্ত্র মঞ্চ আমাদের সঙ্গে গত 7-8 বছর ধরে মাঠে ছিল, একই সঙ্গে 12 দলীয় জোটও কিন্তু এখনো আছে বিএনপির সাথে। তো এতগুলো পলিটিক্যাল পার্টির সঙ্গে জোট করার পরে আবার নতুন করে এনসিপির সঙ্গে হবে কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যক্তিগত তথ্য আমি জানি না। নিউজটা পড়ে আমি যা বুঝলাম, নিউজটা একেবারেই মানে গরম যাকে বলে ওভেন ফ্রেশ। সেটাতে বলা হইতেছে বিএনপি আসলে এনসিপির কাছে টানতে চায়, জামায়াত থেকে যাতে দূরে রাখা যায়, মানে জামায়াতের সাথে যেন না যেতে পারে। এই ব্যাপারে কি আপনি দুইটা লাইন বলবেন? দেখুন, ভোটে তো এখনো 3-4 মাস বাকি আছে, তো এই সময়টা ভীষণ ক্রুশিয়াল। অনেক দলের সাথে অনেক দলের জোট হবে, আবার অনেক দলের সাথে জোট যেটা আছে সেটা হয়তো কিছুটা আলগাও হয়ে যেতে পারে। সো এখনই এই ব্যাপারে মন্তব্য করা কঠিন। ভোটের হিসাব নিকাশ, ভোটের পরিসংখ্যান ইত্যাদি সকল কিছু বিবেচনায় নিয়েই রাজনৈতিক দলগুলো তাদের দাবার গুটি সাজাবে, এইটুকু আমি বলতে পারি। না, তাহলে আমার এই কথা আপনি লিখে রাখেন, বিএনপি তাহলে ইলেকশনও পাস করবে না। আই হ্যাভ রেজড মাই কেস। খালেদ ভাই, এটা হচ্ছে গায়ের জোরে। হ্যাঁ, যখন আমাদের কোনো মামলা দুর্বল থাকে আমরা তখন গলার স্বরটা চেষ্টা করি উঁচুতে উঠিয়ে দিতে, সো দ্যাট আমরা গায়ের জোরে একটা কেস প্রুভ করে ফেলতে পারি। লয়াররা এটা করে অনেক সময়। আপনার কথা আমার কাছে সেরকম মনে হয়েছে। আচ্ছা, আপনি বলেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্ব পালনরত অবস্থায় আছে তারা এই সরকারের অধীনে কাজ করে, তাদের বেতন ভাতা সবকিছু আসে এই সরকারের কাছ থেকে। 1, 2 হচ্ছে তারা যদি দায়িত্বে অবহেলা করে কিংবা তারা কোনো অন্য দলের ইশারায় দায়িত্ব পালন থেকে বিরত থাকে, তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবলমাত্র এই সরকার রাখে। এবং এই সব কাজ করার জন্য আমরা 5.5 থেকে 6 লাখ কোটি টাকা দিয়ে একটা সরকার পুষতেছি। স্টেটমেন্ট করে নিয়েছিল, পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন, বলেছেন যে এটা আমাকে টর্চার করে নেওয়া হয়েছে। এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা, কোথায় চলে গিয়েছিল সবকিছু। এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট। তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে। তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না, যার ফলে এই বিষয়গুলো আসে। আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন, আমি বলি শেষ করি প্লিজ, ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল। সেটা করছেন না, করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন। এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ওকে, আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি, আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই। কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা 21 আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজ মিয়াকে দেখেছিলাম, যে জজ মিয়া একটা বানানো হতে পারে। আমি ধরে নিচ্ছি সেটা আপনারা মনে করছে যে ভুল, আমিও ভুল ধরে নিচ্ছি, কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে, সেটা তো করেনি। আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা, সেটা আমি বললাম। আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে 4 বার তার আয়ু চেঞ্জ করা হয়েছে, কখনোই তুলে ধরবেন না যে কার আকাঙ্ক্ষা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, অবশ্যই তুলে ধরবেন। কখনোই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ হওয়ার আগে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে। তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা, তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা দিস ইজ ইওর ন্যারেটিভ, এটা আমাদের ন্যারেটিভ নয়। আচ্ছা, আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা, ওটা বাড়ানো হয়েছিল। ইট মে নট ওয়ার্ক, সেটা অন্য কথা। একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না, যে 1/11 আগে চক্রান্তটা একটা হয়েছিল। সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের সেই 9/11 ঘটেছিল তার আগে, আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইজডে ক্লাব তৈরি করেছিল, একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল, এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা। এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন, হি ওয়াজ দ্য রাইজিং লিডার, সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে, হুইচ ইজ টোটালি পলিটিক্যাল। অন্তর্বর্তীকালীন সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকথা যুক্ত হয়। আপনি যেটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার বললেন, এবার অন্তর্বর্তীকালীন সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয়? কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না, প্রশ্ন উঠতে পারে কারণ না। আমরা দেখেছি এবারকার অন্তর্বর্তী সরকারের যে আগমন, এটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন, একটা আপনার অভ্যুত্থানের ফলে। এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায়? আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থেকে এটা এসেছে, এবং সেখান থেকে এসেছে যে they want to get rid of this fascist government, হাসিনা গভর্নমেন্ট, মার্ডারার। তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুঁসে উঠে। আপনি চিন্তা করে দেখেন, আপনি তো দেশে ছিলেন না, সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু, নারী, বৃদ্ধ কেউ ঘরে ছিল না, সব বেরিয়ে পড়েছিল। কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার হাতে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে, হত্যা করেছে। না, দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে। আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত, যারা আমরা দেশকে ভালোবাসি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা। আমরা ফ্যাসিস্টদের যে বয়ান, যে বক্তব্য, সেই বক্তব্য যেন ফিরে না যায়। না, অবশ্যই আপনি যে প্রশ্নগুলো আনলেন, এর সবই হচ্ছে আপনার ফ্যাসিস্টদের বক্তব্য। ওকে, আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত 15 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে। আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি। আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন। আমি এই সময়কার কথায় আসি। এইবারের যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন, যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে, বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত, তাহলে আসলে এই